হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। তোমাদের প্রত্যেকের উড়ান পাঠশালায় স্বাগত। আশা করি প্রত্যেকের কাছে উড়ান পাঠশালার এই অ্যাপ্লিকেশনটা তোমরা ডাউনলোড করেছো। যারা এখনো করনি তারা অবশ্যই করে নিও। উড়ান পাঠশালার অ্যাপ্লিকেশনটা যদি তোমার সাথে থাকে তাহলে স্কুল সার্ভিসের আপাতত সমস্ত রকম কোর্স তোমরা পেয়ে যাচ্ছ ফ্রি অফ কস্ট। সমস্ত সাবজেক্টের এসএলএসটি 9, 10 এবং 11, 12 তোমরা পাচ্ছ। এছাড়াও স্কুল সার্ভিস ছাড়াও আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে কম্পিটিটিভ এক্সামের জন্য, সেই এক্সামের প্রিপারেশন তোমরা নিতে পারবে এখান থেকে। তাছাড়া তোমরা একাডেমিক যে স্কুল কলেজ লেভেলের যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সের কিন্তু তোমরা এখান থেকে টিউশন বা তোমরা কোর্সগুলো পেতে পারো। তো প্রত্যেকেই ডাউনলোড করে নাও এবং শেয়ার করে দাও বন্ধুদের সাথে, যাতে তোমরা ফ্রি অফ কস্ট এই পড়াশোনাগুলো করতে পারো উড়ানের সাথে। তো আজকে আমরা এসএলএসটি ক্লাসের যে প্রত্যয় নিয়ে আলোচনা করছিলাম তার কিছু বাকি রয়েছে, সেইগুলোকে আমরা কন্টিনিউ করবো আজকের ক্লাসে। তো আগের দিন আমরা কি করেছিলাম? সত্রী, সানচ, তাচ, লব, ত, তবতু, তুমুন এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, নিষ্ঠা প্রত্যয়। আজকে আমরা কৃত প্রত্যয়ের আরেকটি অংশ, সেটা হচ্ছে কৃত্য প্রত্যয় নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের মেন বিষয় হচ্ছে কৃত্য প্রত্যয় এবং তারপরে যা যা রয়েছে সেগুলি। ভিডিওটি পুরোটি দেখতে থাকবে, লাস্ট পর্যন্ত দেখবে এবং লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর যদি কোনো কোয়ারিজ থাকে আমাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? চলো আমরা শুরু করি কৃত্য প্রত্যয়। তো আমরা জানি যে এই যে কৃত্য প্রত্যয়টা আমরা কাকে বলে কৃত্য প্রত্যয়। তো কৃত্য প্রত্যয় কাকে বলবো সেটা দিয়ে আমরা আজকে ফার্স্ট স্টার্ট করবো। দেখো, কৃত্য প্রত্যয় বলছে যে তব্য, অনিয়, নিয়ত, যৎ, কপ এই পাঁচটি কর্মবাচ্য ও ভাববাচ্যে উচিত এবং যোগ্য অর্থে কৃত্য প্রত্যয় হয়। আচ্ছা, কৃত্য প্রত্যয় কোনগুলি? তব্য, অনিয়, নিয়ত, যৎ, কপ এই পাঁচটিকে বলা হয় কৃত্য প্রত্যয়। এবং এই কৃত্য প্রত্যয় কর্মবাচ্যে ও ভাববাচ্যে উচিত ও যোগ্য অর্থে এই কৃত্য প্রত্যয়ের প্রয়োগ হয়। তাহলে কি হলো? কর্মবাচ্যে এবং ভাববাচ্যে উচিত এবং যোগ্য অর্থে এই কৃত্য প্রত্যয় হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের ডেফিনেশন। এবং কৃত্য প্রত্যয় পাঁচটি: তব্য, অনিয়, নৎ, যৎ, কপ। এবার আমাদের বুঝতে হবে যে এই তব্য, অনিয়, নৎ, যৎ, কপ এই পাঁচটিকে কেন কৃত্য প্রত্যয় আখ্যা দেওয়া হয়েছে, কেন কৃত্য প্রত্যয় বলা হয়েছে দেখে নাও। এই কৃত্য প্রত্যয়টা হচ্ছে কৃত প্রত্যয়ের অন্তর্গত। কৃত প্রত্যয় মানে হচ্ছে ধাতুর সাথে যে প্রত্যয় বসে। তাহলে কৃত প্রত্যয় ধাতুর সাথে যে প্রত্যয় বসে। কৃত মানে হচ্ছে কয়রি তয় হসন্ত কৃত, ঠিক আছে? ধাতু প্রত্যয়, এটাকে আমরা বলতে পারি ধাতু প্রত্যয়। এখন এই কৃত প্রত্যয়ের মধ্যে পাঁচটি এমন প্রত্যয় আছে যারা যোগ্য এবং উচিত অর্থে ইউজ হয়, এবং প্রত্যেকেরই আমি যদি লিখি তাহলে ভালো বুঝতে পারবে। তব্য, অনিয়, নিয়ত, যৎ, কপ এই যে পাঁচটি প্রত্যয় আছে, দেখো খেয়াল করলে দেখবে পাঁচটি প্রত্যয়েরই শেষে জ আছে। দেখো তব্যের এই যে জ রয়েছে, জ। অনিয়তেও দেখো উন্তস্থ আর সংস্কৃতে উন্তস্থ এবং জ একই। নিয়তেও এগুলো লোপ পেয়ে গিয়ে জফলা পড়ে থাকবে। জতেও খণ্ডেত্ব লোপ পেয়ে গিয়ে জফলা পড়ে থাকবে। কপেও জফলা পড়ে থাকবে, ঠিক আছে? তো এটা কি হচ্ছে, এই যে জফলাগুলো পড়ে থাকছে সেই জফলাগুলো দেখো প্রত্যেক কটার মধ্যে জ রয়েছে। তাহলে কৃত প্রত্যয়ের প্রত্যেক কটার মধ্যে যেহেতু জ রয়েছে, তাহলে আমরা এটাকে কি করতে পারি? কৃত প্লাস জ, ঠিক আছে? কৃত প্লাস জ। এবার এই কৃত প্লাস জ করলে না, এখানে হস্তান্তর হবে না। দেখো কৃত প্লাস জ, তাহলে কয়রি প্লাস তয় হসন্ত, কয়রি প্লাস তয় হসন্ত প্লাস জ, ঠিক আছে? তাহলে এই জটা এর সাথে যুক্ত হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কি? কৃত্য। তার মানে কৃত প্রত্যয়ের পাঁচটি এমন প্রত্যয় যাদের সবার শেষে জ রয়েছে, এই জটা কৃতের সাথে যুক্ত হয়ে গেল কৃত্য। তাহলে এই হচ্ছে কৃত্য প্রত্যয় কাকে বলে। কৃত প্রত্যয়ের মধ্যে পাঁচটি এমন প্রত্যয় আছে তব্য, অনিয়, নৎ, যৎ, কপ যাদের সবার শেষে জ রয়েছে।
তাই কৃতের সাথে এই জ যুক্ত হয়, হয়ে গেল কৃত্য প্রত্যয়। বোঝা গেছে? তাহলে কৃত্য প্রত্যয় কাকে বলছে? কর্মবাচ্য এবং ভাববাচ্যে উচিত অর্থে যোগ্য অর্থে কৃত্য প্রত্যয় হয়। যেমন আমি যদি বলি ধরো পা প্লাস তব্য হয়ে যাবে পা তব্য, পা প্লাস অনিয় হয়ে যাবে পানীয়। এরকম দেখো তব্য প্রত্যয়, অনিয় প্রত্যয় আর নজ্জত কপটা আলাদা, এক একটার ক্ষেত্রে ইউজ হয়। ঠিক আছে? তো আমরা দেখি এখানে দেখো আমাদের নদ প্রত্যয় রয়েছে প্রথমে বলা, কিন্তু আমরা তার আগে একটু তব্য এবং অনিয়টাকে নিয়ে একটু আলোচনা করে নিই। তব্য এবং অনিয় প্রত্যয়, এই তব্য এবং অনিয় প্রত্যয়ের মধ্যে একটা বিশেষ ব্যাপার আছে, সেটা হচ্ছে সেই যে সর্বঘটের কাঠালি গলার মতো, তারা সমস্ত জায়গায় কিন্তু অ্যাপ্লাই হতে পারে। মানে যে কোনো ধাতুর ক্ষেত্রেই তব্য এবং অনিয় দুটোই আমরা গ্রহণ করতে পারি, মানে একই সাথে। যেমন আমরা দেখালাম যে পা প্লাস তব্য পাতব্য, পা প্লাস অনিয় পানীয়। আমরা যদি দা দিয়ে দেখি, দেখো দা প্লাস তব্য করলে দাতব্য আমরা দেখি। আমরা জানি যে দাতব্য চিকিৎসালয়, দাতব্য চিকিৎসালয় অনেক সময় দেখি বিভিন্ন জায়গায় দাতব্য চিকিৎসালয় হোর্ডিং থাকে, আমরা ভাবি যে ওটা বোধহয় দাঁতের ডাক্তার বসে। না, দাঁতের ডাক্তার নয়, দাতব্য মানে হচ্ছে ফ্রি অফ কস্ট, মানে যেটা দানের যোগ্য, দান করা উচিত, দাতব্য। আবার দা প্লাস যদি অনিয় করি আমরা, তাহলে সেটা কি হয়ে যায়? দানীয়, তখন হয় দানীয়। তাহলে দেখো একই ধাতু তোমার তব্য দিয়ে হচ্ছে, আবার অনিয় দিয়ে হচ্ছে। তাহলে তব্য এবং অনিয় প্রত্যয় দুটো যে কোনো ধাতুর ক্ষেত্রে একসাথে প্রযুক্ত হয়, কিন্তু নট যত কপ এই যে ধাতুগুলো রয়েছে, এই যে প্রত্যয়গুলো রয়েছে, সেগুলো কিন্তু আবার যে কোনো ধাতুর সাথে বসে না, ওদের একটা ক্লাস রয়েছে। আর এরা হচ্ছে কমন, সকলের সাথে কিন্তু বসবে। দাতব্য, স্থাতব্য, স্থানীয় যে কোনো ধাতু কিন্তু আমরা করতে পারি। যেমন ধরো গম, গম প্লাস তব্য করলে কি হয়? গন্তব্য। আচ্ছা, গম প্লাস অনিয় গমনীয়। ঠিক আছে? তো এইরকম আমরা যে কোনো ধাতুর সাথে কিন্তু তব্য এবং অনিয় প্রত্যয় করতে পারি, তাদের কোনো বাজ বিচার নেই, একসাথে তারা উভয় প্রত্যয় হতে পারে একটি ধাতুর সাথে। এবার আসবো আমরা যে ক্লাসিফিকেশনটা রয়েছে সেটা, নদ প্রত্যয়। দেখো নদ প্রত্যয় কি আসবে? নদ প্রত্যয় থেকে আসে হচ্ছে জ। ঠিক আছে? নদ প্রত্যয় থেকে জ আসে। তো দেখো বলছে কর্ম ও ভাববাচ্যে ঋকারান্ত এবং ব্যঞ্জনান্ত ধাতুর সাথে, এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, ঋকারান্ত এবং ব্যঞ্জনান্ত ধাতুর সাথে নদ প্রত্যয় হবে। তাহলে কি বলছে? কর্ম এবং ভাববাচ্যে নদ প্রত্যয় ইউজ হবে, এবং ঋকারান্ত ও ব্যঞ্জনান্ত ধাতুর সাথে ধাতুর উত্তর নদ প্রত্যয় হয়। ফার্স্ট দেখে নিই আমরা ঋকারান্ত। ঋকারান্ত ধাতু রি প্লাস নথ। ঠিক আছে? রি প্লাস নথ, রি প্লাস নথ হয় কি হয়? আর্শ। রি প্লাস নথ হয় আর্শ। দেখো কি করে এই আর্শটা হচ্ছে। আমরা যদি দেখি যে নথ প্রত্যয়, নথ প্রত্যয় থেকে মূর্ধন্য লোপ পায়, খণ্ডেত লোপ পায়। আমরা জানি যে জফলা থাকবে, তব্বনীয় নজ্জত কপে জফলা থাকবে। আর রি, আমরা এখানে বিশ্লেষণটা করে দিই, রি প্লাস নিয়ত, নথের এটা লোপ পেলে এটা লোপ পেলে জ পড়ে থাকবে, আর রি বৃদ্ধি হলে হয় রি স্থানে আর, তাহলে আর প্লাস জ হয়ে গেল। তাহলে আর প্লাস জ, র যেহেতু জ এর আগে আছে, তাহলে এটা হয়ে যাবে আর্য হয়, আর ঋষি থেকে হচ্ছে আর্য হয়। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ঋষি থেকে আর্য হচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ভার্য। দেখো বলেছে যে ঋকারান্ত। ঠিক আছে? ঋকারান্ত ধাতুর সাথে নদ প্রত্যয় হচ্ছে। আর হচ্ছে ভার্যা। দেখো ভার্যা যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, তাহলে কি হচ্ছে? ভ্রী যুক্ত নদ প্রত্যয়। দেখো ঋ থেকে হচ্ছে আর্য বা আর্য, আর ভার্যা হচ্ছে ভ্রী থেকে নদ প্রত্যয় হচ্ছে। দেখো একই রকম ভ্রী থেকে কি করে হচ্ছে? দেখো ভার্য, এটা কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দ, মাথায় রাখতে হবে। ভার্যটা দেখো, আর্য কিন্তু কি হচ্ছে না পুংলিঙ্গ শব্দ, কিন্তু ভার্যা এটা স্ত্রীলিঙ্গ শব্দ। তাহলে এটাকে যদি আমরা কি করব, এটাকে যদি আমরা ব্যুৎপত্তি করি, তাহলে ব্যুৎপত্তি তো প্রত্যয় দিয়ে হয়। তাহলে ভ্রী যুক্ত নথ, দেখো ভ্রী স্থানে আমি যদি এটাকে বিশ্লেষণ করি, নথ আমরা জানি এটা জফলে আসবে। আচ্ছা, ভ্রীকে যদি ভাঙি ভয় রি, এটা ভয় হসন্ত যুক্ত রি হলো প্লাস নথের জ। আচ্ছা, রি স্থানে আর আসবে, তাহলে ভয় হসন্ত যুক্ত আর যুক্ত জ হলো। আচ্ছা, তারপরে তাহলে ভয় হসন্ত যুক্ত আর কি হবে?
ভার যুক্ত জ, এটাকে যদি যুক্ত করি তাহলে ভার্য হচ্ছে, আর ওই যে লাস্টে আমরা আকার দেখেছি টাপ প্রত্যয় করে, তাহলে ভার্য প্লাস টাপ করে হলো ভার্যা। ঠিক আছে, তাহলে আকার হলো ভার্যা। তাহলে এই হচ্ছে ভার্যার আমরা ব্যুৎপত্তি করতে পারি, সেটা যে ভ্রি প্লাস নত ভার্য হয়, স্ত্রীলিঙ্গ প্রথমের একবচন লত শব্দের মতো করে আমরা ভার্যা করেছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রিকারান্ত গেল। এবার যদি আমরা এটাকে দেখি যে ব্যঞ্জনান্ত ধাতু, যেহেতু রিকারান্ত এবং ব্যঞ্জনান্ত, তাহলে মাথায় রাখতে হবে রিকারান্ত, রি কিন্তু স্বরবর্ণ, কিন্তু রিকারান্ত এবং ব্যঞ্জনান্ত ধাতুর ক্ষেত্রে নত প্রত্যয়টা হয়। তাহলে দেখো আমরা যদি বলি ক্রি, আমরা এখানে একটা উদাহরণ দেখি, ক্রি প্লাস তব্য কি হবে? কর্তব্য। ক্রি প্লাস তব্য কর্তব্য। ক্রি প্লাস অনিয় করণীয়। তাহলে তব্য অনিয় তো হলো। এবার ক্রি প্লাস নত, যেহেতু রিকারান্ত শব্দ, তাহলে এটা হবে কার্য। তার মানে এই তিনটেই কিন্তু হতে পারে। ঠিক আছে, তাহলে ত্রি এর সাথে কি তিনটেই হতে পারে, একটা তব্য, একটা অনিয়, একটা হচ্ছে নত প্রত্যয়। ঠিক আছে, তাহলে এইরকম ভাবে কিন্তু আমাদের ক্লাসিফিকেশন গুলো করতে হবে যে এই দুটো এক অর্থে প্রযোজ্য, সবার সাথেই হয়, আর নত প্রত্যয়টা রিকারান্ত শব্দের সাথে হয়। আমরা দেখি ব্যঞ্জনান্ত, ছিদ প্লাস নত। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, দেখো ছিদ প্লাস নত হচ্ছে ছেদ্য। তোমরা তো এগুলো মুখস্থ করো, কিন্তু কি করে হবে? দেখো ছিদ, ইকারটা একার হয়ে যায়। আমরা ইকার, আমরা জানি গুণ, গুণে কি হয়, ইকারটা একার হয়, তাহলে ইকারটা একার হয়ে গেল হবে ছেদ প্লাস নতের জফলা, তাহলে হয়ে যাবে ছেদ যুক্ত জফলা ছেদ্য। একই রকম ভুজ, একই রকম গুণ, দেখো ইকারটা একার হয়ে গেছে গুণের নিয়ম অনুসারে, ভুজ প্লাস নত, দেখো ভুজ প্লাস নত, উকারটা হয়ে যাবে ওকার, তাহলে আসবে কি ভোজ প্লাস জ হয়ে যাবে ভোজ্য। ঠিক আছে, একই রকম মন যুক্ত নত কি হয়ে যাবে, অকারটা মন যুক্ত নত হয়ে যাবে মান্য। বচ যুক্ত নত, বচ যুক্ত নত, অকারটা আকার হয়ে যায়, হয়ে যাবে বাচ্য। ঠিক আছে, বাচ্য হতে পারে, আবার বাক্য হতে পারে। বাচ্য মানে হচ্ছে যেটা বলার যোগ্য বা বলা উচিত, আর বাক্য হচ্ছে কিছু পদ সমষ্টি হচ্ছে বাক্য। তার মানে এই প্রত্যেক কটা ব্যঞ্জনান্ত শব্দ, এবং ব্যঞ্জনান্ত শব্দ কি দিয়ে হলো, আমরা নত দিয়ে দেখলাম। তাহলে আমরা কি দেখলাম, তব্য অনিয় সব জায়গায় হতে পারে, এবং নত প্রত্যয়টা কোথায় হবে, কর্মবাচ্য এবং ভাববাচ্যে রিকারান্ত এবং ব্যঞ্জনান্ত ধাতুর সাথে নত প্রত্যয় হবে। রিকারান্তের উদাহরণ আমরা দেখলাম, আর্য হতে পারে, ভার্য হতে পারে, ধার্য হতে পারে, আর্য হতে পারে, আর্য হতে পারে। আর ব্যঞ্জনান্ত হচ্ছে ছিদ থেকে ছেদ্য, ভিদ থেকে ভেদ্য, ভুজ থেকে ভক্ষ। আমরা সবগুলো একটা একটা করে দিয়েছি, যেটা ইকারান্ত একার হয়ে যাবে, গুণ হয়ে যাবে, হয়ে যাবে ছেদ্য। ঠিক তেমনি ভিদ ধাতু থেকে ভেদ্য হতে পারে। ঠিক তেমনি উকারান্ত, উকারটা ওকার হয়ে যাবে, হয়ে যাবে ভোজ্য। মন, মনটা মান্য, বচ, বচটা হচ্ছে বাচ্য। তো এইভাবে কিন্তু আমরা একটা একটা করে যদি বুঝে বুঝে করি, তাহলে আমাদের মুখস্থ পাঠটা কিন্তু অনেকটাই দায়িত্ব কমে যাবে মুখস্থ করার। মুখস্থ মানে হচ্ছে আমাদের ব্রেনের উপর প্রেশার পড়বে, আর তুমি যদি বুঝে নাও তাহলে কিন্তু মুখস্থটা তোমাকে কম করতে হবে। যেমন ধরো হন প্লাস নট, এটা একটু অন্যরকম, এটা হচ্ছে ঘাত্য, হন থেকে আসে ঘাত্য। ঠিক আছে, আবার রয়েছে বচ। দেখো এবার এখান থেকে আমরা এই যে বচ প্লাস নটটা করেছি, কেন করেছি দেখে নাও। বচ প্লাস নট, দেখো বচ প্লাস নতে আমরা কি দেখছি, যে বচ প্লাস নতে দুটো হতে পারে, বাক্য আর বাচ্য। আমরা একটু আগেই দেখলাম বাচ্য আর বাক্য। এবার এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, তোমাদের প্রকৃতি প্রত্যয় আসতে পারে যে বচ প্লাস নট কি হবে, আমরা বাক্য বাচ্য দুটোই করতে পারি, অপশনে যে কোনো একটা থাকবে, দুটো থাকলে উভয়ই থাকবে অপশনে। এবার এখান থেকে তোমাদের অর্থের পার্থক্য কিন্তু আসতে পারে। অর্থের পার্থক্য, আমরা যে অর্থের পার্থক্য করি, অ্যাকচুয়ালি অর্থের পার্থক্য তো বোঝার মতো সেরকম কিছু নেই, বা এক কথার প্রকাশ বোঝার মতো চ্যাপ্টার ধরে বোঝার মতো কিছু নেই। তোমরা যদি সমাস প্রত্যয় ভালো করে করতে পারো, তাহলে কিন্তু তোমাদের এই এক কথার প্রকাশগুলো এখান থেকেই কভার হয়ে যায়। তোমরা যদি সমাস ভালো করে করতে পারো, তাহলে ওখান থেকে এক কথার প্রকাশ কিন্তু কভার হয়ে যাবে। কোনটা, যে ব্যাস বাক্য, যখনই ব্যাস বাক্য করছো, বিগ্রহ বাক্যটাই হচ্ছে এক কথার প্রকাশ, তাই না? যেমন বিনা পানু যশা, তোমরা করলে বিনা পানি, এরকম। আচ্ছা, তাহলে কি হলো, অর্থের পার্থক্য বাক্য আর বাচ্য। তাহলে বাক্য হচ্ছে পদসমূহ, বাচ্য হচ্ছে বলা উচিত। এবার তোমাদের এই অর্থের পার্থক্য তোমরা সেন্টেন্স দিয়ে আগে করতে হতো, কিন্তু এখন সেন্টেন্স দিয়ে হয় না, এখন শুধু অর্থ হিসেবে আসতে পারে, অপশনে টিক দেবে, জাস্ট অর্থ হিসেবে, যে এদের মধ্যে
পদসমূহ অর্থে কোনটা ইউজ হয়, বাক্য, বাচ্য দুটোই কোনোটিই নয় এরকম, বা বলা উচিত অর্থে কোন সমাস হয়, বাচ্য, অথবা বলে দিলে বাচ্য এর মধ্যে কোন প্রত্যয় হয়েছে, নৎ প্রত্যয়, যৎ প্রত্যয়, তব্য, অনিয়, যা ইচ্ছা দিতে পারে, অথবা দিল যে বাচ্য বস প্লাস নৎ নাকি বস প্লাস যৎ, এইভাবে তোমাদের আসতে পারে। ঠিক আছে, চলো একই রকম ভাবে ভুজ প্লাস নৎ, একটা হচ্ছে ভোজনযোগ্য, একটা হচ্ছে ভোগের বিষয়, তাহলে ভোজ্য ভোগ্য এটাও কিন্তু সেই অর্থের পার্থক্য হিসেবে আসতে পারে। ঠিক আছে, তাহলে এগুলো তোমরা একটু পড়বে যে কিভাবে রূপটা হচ্ছে, আমি তোমাদেরকে একটু আগে দেখালাম, এবং বইয়ের মধ্যে যে অর্থের পার্থক্যগুলো রয়েছে সেই অর্থের পার্থক্যগুলো সমাস চ্যাপ্টারে আছে, প্রত্যয় চ্যাপ্টারে আছে, সেগুলো একটু তোমরা নিজন্ত জমন্তের মধ্যে রয়েছে, সেগুলো একটু পড়ে নেবে। ঠিক আছে, ওগুলো মুখস্থ করবে আর এখান থেকে বুঝবে, বুঝে বুঝে যদি তুমি মুখস্থটা করো তাহলে দেখবে তোমাদের কাছে এটা অনেকটা সহজ হয়ে যাবে। চলে যাবো নেক্সট, যৎ প্রত্যয়। তব্বনীয় নথ হলো, এবার যৎ। যৎ বলছে কর্মবাচ্যে ও ভাববাচ্যে স্বরান্ত ধাতু, এতক্ষণ ছিল ব্যঞ্জনান্ত এবং ঋকারান্ত, এবার স্বরান্ত ধাতু মানে স্বরবর্ণান্ত ধাতু। তাহলে স্বরবর্ণ যদি থাকে সেই স্বরবর্ণান্ত ধাতুর সাথে আমরা যৎ প্রত্যয় করতে পারি। দেখবো আমরা চি প্লাস যৎ, ঠিক আছে, পা প্লাস যৎ, গই প্লাস যৎ। দেখো চি প্লাস যৎ হয়ে যাবে চিও, কি করে, চি যৎ, যতের লোপ পাবে জ থাকে, ই স্থানে এ হয়, তাহলে হয় চে, আর প্লাস যতে হয় চেও। ঠিক আছে, পা প্লাস যৎ, এখানে নিয়ম হচ্ছে যতের ক্ষেত্রে নিয়ম হচ্ছে ইকারটা একার হয়ে যায়, গুণ উকারটা ওকার হয়ে যায়, আর কি হয় আকারটাও একার হয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো পা প্লাস যৎ হয়ে যাবে পেয়। যেমন ধরো আমি যদি বলি পা প্লাস তব্য, পাতব্য, পা প্লাস অনিয়, পানীয়, এবার পা প্লাস যৎ, তখন হয়ে যাবে পেয়। বলে না পেয় জল, পানীয় জল, পাতব্য জল, সবকটাই তাই। একই রকম দা প্লাস তব্য দাতব্য, দা প্লাস অনিয় দানীয়, দা প্লাস যৎ দেয়। প্রপূর্বক দা প্লাস যৎ, যেমন ধরো তোমাদের যদি দিয়ে দেয় যে প্রদেয়, তখন ভূতপত্তি হবে প্রপূর্বক দা প্লাস যৎ, হয়ে গেল প্রদেয়। ঠিক আছে, গই প্লাস যৎ গেয়, গই প্লাস যৎ গেয়। তো এইভাবে কিন্তু আমাদের তব্য অনিয় নৎ যৎ এই চারটে আমাদের বোঝানো হলো যে তব্য অনিয় একই অর্থ হয়, এবং কিছু ভ্যারাইটিস ধাতুর ক্ষেত্রে যেমন ঋকারান্ত এবং ব্যঞ্জনান্তর ক্ষেত্রে নৎ প্রত্যয় হবে, আর স্বরান্তর ক্ষেত্রে কর্মবাচ্য এবং ভাববাচ্য স্বরান্তর ক্ষেত্রে যৎ প্রত্যয় হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের যৎ প্রত্যয়। নেক্সট আমরা আসবো কপ প্রত্যয়। দেখো কপ প্রত্যয়টা হচ্ছে একটু ব্যতিক্রম, ব্যতিক্রম মানে এক্সট্রা, এটা সবার ক্ষেত্রে হয় না, কিছু পার্টিকুলার ধাতু আছে যাদের সাথে কপ প্রত্যয় আমরা করতে পারি। যেমন কপ প্রত্যয় বলছে যে কর্ম ও ভাববাচ্যে কিছু বিশেষ ধাতুর উত্তর আমরা কপ প্রত্যয় করে থাকি। তো কি সেই বিশেষ ধাতুর উত্তর, আমরা কয়েকটা নমুনা দিয়ে দিয়েছি। যেমন ধরো শ্বাস ধাতু, শ্বাস ধাতুর সাথে যদি আমরা কপ প্রত্যয় করি, এই কপ প্রত্যয়টা না আমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কপ প্রত্যয়টা যেহেতু সবার ক্ষেত্রে হয় না, প্রয়োগ করতে পারি না আমরা, যেমন ধরো যে কোনো একটা ধাতু আমরা বললাম যে গম ধাতু, গন্তব্য গমনীয় করতে পারি। ঠিক আছে, আবার যদি আমরা ব্যঞ্জনান্ত ধাতু আছে তার মানে আমরা নৎ প্রত্যয় করতে পারি, গম্য করতে পারি, রম থাকলে রম্য করতে পারি, নম থাকলে নম্য করতে পারি, তাই তো। কিন্তু এখানে যেহেতু সব ধাতুর সাথে, যেমন ধরো ভৃ ধাতু আমি বলছি, ভৃ ধাতুর সাথে আমরা কি করেছি, ভৃ ধাতুর সাথে কিন্তু আমরা ভার্য করেছি, কৃ ধাতুর সাথে আমরা কার্য করেছি, কিন্তু কৃ ধাতু এমন একটা ধাতু, ভৃ ধাতু এমন একটা ধাতু যার সাথে তব্য অনিয় নত হতে পারে, আর যত্ত হবে না, এবং কপও হতে পারে। তার মানে এখানে তোমাকে একদম মুখস্থ ছাড়া কোনো অপশন নেই, কপ প্রত্যয়টা যে কোন কোন ধাতুর সাথে আমরা কপ প্রত্যয় করতে পারি সেটা তোমাদেরকে একটু মুখস্থ না করলে তোমরা এটা আয়ত্ত করতে পারবে না। তাহলে শ্বাস প্লাস কপ, এবং এটা মিলবেও না সেইভাবে শিষ্য, সেই জন্য এটা বলা হয় এটা মুখস্থ করে নিতে। যেমন ভৃগ প্লাস কপ, দেখো কি হবে, আমরা দেখেছি ভার্য হয়, আর এখানে হচ্ছে ভার্য ছাড়া আর একটা ব্যতিক্রম হচ্ছে ভৃত্যও হয়। ক্রি প্লাস কপ, দেখো ক্রি প্লাস কপ, ক্রি প্লাস তব্য কর্তব্য, ক্রি প্লাস অনিয়, কটা হয় দেখে নাও, করণীয়, ক্রি প্লাস
নথ, কার্য এবং ক্রি প্লাস কপ, এটা এক্সট্রা যেটা হবে কৃত্য। তার মানে চারটেই কিন্তু এখান থেকে হচ্ছে আমাদের, শুধুমাত্র কোনটা বাদ দিয়ে, যদ বাদ দিয়ে। তার মানে ক্রি কর্তব্য এবং অনিয়ত আসছেই, আর ক্রি ঋকারান্ত ধাতুর জন্য নথ প্রত্যয় আসছে, আর কপ প্রত্যয় কিছু এক্সট্রা ধাতু আছে যার সাথে স্পেশালি কপ প্রত্যয় হবে, সেটা হচ্ছে কৃত্য। তাহলে বোঝা গেল? তাহলে এইটা ক্রি প্লাস কপ হবে কৃত্য। তাহলে কমপ্লিট এটা। তাহলে তব্য, অনিয়, নথ, যৎ, কপ, এই পাঁচটা আমরা প্রত্যয় করলাম। এই পাঁচটা প্রত্যয়কে বলা হবে কৃত্য প্রত্যয়, যেটা কি অর্থে ইউজ হবে? যোগ্য অর্থে এবং উচিত অর্থে এই কৃত্য প্রত্যয় ইউজ আমরা করতে পারি। বোঝা গেল? চলো এবার নেক্সট স্লাইডে দেখে নিই অন্যান্য কৃত প্রত্যয় কি আছে। দেখো অন্যান্য কৃত প্রত্যয়, এই যে তব্য, অনিয়, নথ, যৎ, কপ, সত্যি, সানথ, তাচ, লপ, ত, তবতু, তুমুন, এগুলো করলাম। এছাড়াও আরো কিছু কৃত প্রত্যয় আমাদের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে অন্যান্য যে কৃত প্রত্যয়গুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব, এবং এগুলো বেশি মাথা ঘামানোর দরকার নেই এই অবস্থায়, কারণ আমাদের কাছে সময় কম। তো সেই জন্য এইগুলো বিভিন্ন রকম ভাবে কিন্তু হয়, বিভিন্ন সূত্রের মাধ্যমে হয়, এবং এগুলো যে খুব একটা বেশি আসবে সেটাও নয়। তো সেই জন্য আমরা এগুলো মুখস্থ করব, তাও আমি সিলেক্টেড কিছু দিয়ে দিয়েছি, যে সমস্ত কিছু করার দরকার নেই। অন্যান্য কৃত প্রত্যয় থেকে কিছু কিছু প্রত্যয় আছে যেগুলো আমরা একটু মুখস্থ করে নিয়ে কিন্তু চালাতে পারবো, সেগুলো আমি একটু তোমাদের সাথে একটু আলোচনা করে দিই। যেমন ধরো ঘং, ঘং প্রত্যয়, চি প্লাস ঘং হলে হয় কায়। তবে এটা কিন্তু ওই আগের মতো তব্য, অনিয়, নথ, যৎ, কপের মতো কিন্তু ম্যাচ করবে না সবকটা, ঠিক আছে? ঘং, চি প্লাস ঘং যদি আমরা করি সেটা হয়ে যায় কায়। দহ প্লাস ঘং, দহ থেকে হয়ে যায় দাহ। ভুজ প্লাস ঘং হয়ে যায় ভোগ। কিন্তু এগুলো সবই মাথায় রাখবে, ঘং প্রত্যয়, দহ প্রত্যয়, ভুজ, ঘং প্রত্যয়, ঘং, চি প্রত্যয়, তোমার এই ঘং, তিনটেই তো ঘং আছে, ঘঙে সবারই শেষে কিন্তু অ আসে, ঠিক আছে? সবারই শেষে আসবে কি না, অ আসবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে কি আসবে দেখো, অচ পূর্বক চি, আচ্ছা অচ প্রত্যয়, 2 নম্বরে হচ্ছে অচ প্রত্যয়, চি পূর্বক অচ, চুপ, চি প্লাস অচ হয় চয়। দেখো অচ থেকেও কিন্তু আমরা কি পাই, অ আসে। আমরা এইভাবে পড়বো, একটু দেখে নেব যে ঘং প্রত্যয় লাস্টে কি আসে। দেখো ঘঙে কি হয়, এটাকে আমি যদি ভাঙি, ঘয় হসন্ত যুক্ত অ যুক্ত উময় হসন্ত, দেখো ইয় হসন্ত, ইয় লোপ পাবে, খ লোপ পাবে, পড়ে থাকবে অ। অচেও তাই, অ আর চ, চ লোপ পাবে, পড়ে থাকবে অ, ঠিক আছে? তাহলে নি যুক্ত অচ হয়ে যায় নয়, চি যুক্ত অচ হয়ে যায় চয়, খি যুক্ত অচ হয়ে যায় ক্ষয়। তো এইভাবে তোমরা জাস্ট একটু খাতা মেনটেন করতে পারো, খাতার মধ্যে তোমরা লিখে করতে পারো, সেই যেগুলো অন্যান্য কৃত প্রত্যয় বলে হেডিং করবে, দিয়ে ঘং যোগে যে কটা আছে মোটামুটি, যেগুলো যেগুলো একটু মনে হবে যে এগুলো আসতে পারে, বা মনে হবে যে তুমি এগুলো শুনেছো বা আগে শুনেছো, সেগুলো তোমরা নোট ডাউন করে মুখস্থ করবে। সবার শেষে অ আসছে মানে ঘং প্রত্যয়। অচ প্রত্যয় তাই। তি প্রত্যয় দেখো, তিন প্রত্যয়, তিন প্রত্যয় লাস্টে কি আসে, তিন প্রত্যয় লাস্টে তি আসে, আমরা দেখতে পাচ্ছি। যেমন ধরো ক্রি প্লাস তিন করলে আসবে কৃতি, দৃশ প্লাস তিন, তিনের তি থাকবে, হয়ে যাবে দৃষ্টি। এইগুলো ক্যাটাগরি ভিত্তিক যদি তোমরা লিখে লিখে করতে পারো, তাহলে সেগুলো কিন্তু তোমাদের এই মুহূর্তে কাজে লাগবে মুখস্থ করার জন্য, ঠিক আছে? ঠিক তেমনি লুট, লুট প্রত্যয় দেখো, ক্রি প্লাস লুট, করণ কারক, করণের অর্থে এটা ইউজ হয়, করণ কারক অর্থে লুট প্রত্যয় ইউজ হয়, ঠিক আছে? লুটেও কিন্তু দেখো কি আসবে, অ আসে লুট প্রত্যয়। তো চি প্লাস লুট করে হয় চয়ন, ধৈ প্লাস লুট করলে হয় ধ্যান, ভুজ প্লাস লুট করলে হয় ভোজন। এগুলো তোমাদেরকে একটু আয়ত্ত করতে হবে মুখস্থ করে, তাছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় নেই, ঠিক আছে? চলে যাবো নেক্সট, কিপ প্রত্যয়। এই একটা প্রত্যয় আছে কিপ প্রত্যয়, যেটা আমাদের অনেক সময় কাজে লাগে। দেখো সুবন্ত উপপদের পর ধাতুর উত্তর কর্তৃবাচ্যে কিপ প্রত্যয় হয়। সুবন্ত উপপদ, সুবন্ত মানে কি শব্দ, তাহলে শব্দের সঙ্গে ধাতুর উত্তর কিপ প্রত্যয় হয় কর্তৃবাচ্যে। যেমন ইন্দ্রপূর্বক জি প্লাস কিপ, ইন্দ্র পূর্বক জি প্লাস কিপ প্রত্যয়ের উত্তর ইন্দ্রজিৎ। লাস্টে মাথায় রাখবে খণ্ডেত্ব আসে, তো ইন্দ্রজিৎ। পরি দেখো পরিষদ, সব দেখো লাস্টে দয় হসন্ত খণ্ডেত্ব, যেটাই তয় হসন্ত সেটাই কিন্তু দ চলে আসে, ত স্থানে দেওয়া হয়, ত থ দ, বর্গের প্রথম বর্ণ স্থানে বর্গের তৃতীয় বর্ণ হয় আমরা জানি, তাহলে ইন্দ্রজিৎ হলো। উপনিষদ, আমরা এটা তো বুৎপত্তি খুবই আসে, উপপূর্বক নিপূর্বক সদ ধাতুর উত্তর
কিপ প্রত্যয় করে আমরা উপনিষদ শব্দটি সম্পন্ন হয়েছে। আমরা উপনিষদের ক্ষেত্রেও, গীতার ক্ষেত্রেও দেখেছি যে উপপূর্বক নিপূর্বক সদ্ধাতুর উত্তর কিপ প্রত্যয় করে উপনিষদ এই শব্দটি গঠিত হয়। তাহলে উপনিষদের মধ্যে কি প্রত্যয় রয়েছে? উপনিষদের মধ্যে আমরা পাচ্ছি কিপ প্রত্যয়। ঠিক আছে, উপনিষদের মধ্যে আমরা পাচ্ছি কিপ প্রত্যয়। হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের ছিল কৃত প্রত্যয়ের অংশ। যেটা যেটা আমরা করেছি, মেন কোন জিনিসগুলো? সত্রী, সানজ, তাচ, লপ, ত, তবতু, তুমুন, আর তার সাথে কি পেলাম আমরা? তব্য প্রত্যয়, অনিয় প্রত্যয়, নত, যত, কপ প্রত্যয়, এগুলো তো আমরা ভালো করে পড়বই। এছাড়া আমরা যেটা আমরা একটু আগে দেখলাম, হ্যাঁ, লুট প্রত্যয়, অচ প্রত্যয়, ঘং প্রত্যয়, এই সমস্ত প্রত্যয়গুলো কিছু কিছু আছে, আমি তোমাদেরকে যেগুলোর উপর বেশি স্পেশাল ট্রেস দিতে হবে সেগুলো তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে, এরপরে আমাদের এই যে আমরা কৃত প্রত্যয়টা করলাম, সেই কৃত প্রত্যয় সংক্রান্ত কিছু আমরা অশুদ্ধি সংশোধন তোমাদের সাথে শেয়ার করব। তো দেখে নাও প্রত্যয়ের অশুদ্ধি সংশোধন। বলছে প্রথমটা যে গৃহং আগত্বা পুস্তকং পঠতি ছাত্র। বিভিন্ন রকম কিন্তু এখানে কৃত প্রত্যয় তোমাদের কারেকশন দেওয়া আছে, সেগুলো একটু ভালো করে খেয়াল করবে। আচ্ছা দেখো, প্রত্যয়ের অশুদ্ধি সংশোধন। গৃহং আগত্বা পুস্তকং পঠতি ছাত্র, মানে ঘরে এসে পুস্তক পাঠ করছে ছাত্রটি। তাহলে এখানে কি হচ্ছে? মানেটা হচ্ছে ঘরে এসে, তাহলে আগত্বা কথার অর্থ হচ্ছে এসে। তাহলে আমরা জানি যে এসে এটার কোনো ধাতুরূপ হয় না, যাওয়াটার সাথে উপসর্গ যুক্ত করে আমরা ধাতুরূপ তৈরি করতে পারি। তাহলে আমরা জানি যে আ পূর্বক গম ধাতু মানে হচ্ছে আশা। তাহলে আ পূর্বক গম ধাতু আশা হয়, এবং আমরা এর মানেটা দেখতে পাচ্ছি যে গৃহে এসে বই পড়বে ছাত্র, মানে ছাত্রটি গৃহে এসে বই পড়বে। তাহলে একটা কাজ করে আর একটা কাজ করা বোঝাচ্ছে। তাহলে যখনই একটা কাজ করে আর একটা কাজ করা বোঝাবে তখন কি প্রত্যয় হয়? তখন আমরা জানি তাচ প্রত্যয় অথবা লপ প্রত্যয় হয়। আর তাচ প্রত্যয় কোথায় হয়? ধাতুর সাথে হয়। আর লপ প্রত্যয় উপসর্গ যোগে হয়, উপসর্গ যোগে হয়। তাহলে আমরা দেখছি যে আগত্বা এই জায়গাটায় আপূর্বক গম প্লাস তাচ প্রত্যয় করেছে। আগত্যাটাকে ভাঙলে আমরা কি পাবো? আগত্বা এটাকে ভাঙলে আমরা পাবো আ পূর্বক গম ধাতুর ত্বাচ প্রত্যয়। কিন্তু আমরা কি দেখেছি যে যখনই উপসর্গ আগে আসবে তখন গম ধাতুর সাথে তাচ প্রত্যয় তো হবে না, কি হবে? লপ প্রত্যয় হবে, তাই না? তাহলে আপূর্বক গম প্লাস লপ প্রত্যয় করতে হবে আমাদের। তাহলে আমাদের এখানে কি করতে হবে? তাচ প্রত্যয়টা হবে না, এখানে ভুল আছে, হবে আ পূর্বক গম প্লাস লপ প্রত্যয়। তাহলে আপূর্বক গম প্লাস লপ প্রত্যয় হলে কি হয়ে যায়? হবে আগম্য। তাহলে ভুল আছে এখানে। আচ্ছা, তাহলে এটা হবে আগম্য। এবং আর একটা জায়গাতেও ভুল আছে, এটা গেল প্রত্যয়ের ভুল। আর একটা সন্ধির ভুল লুকিয়ে আছে, সেটা কোথায় রয়েছে? দেখো, তার আগেই রয়েছে গৃহং। গৃহং আগত্বা পুস্তকং পঠতি ছাত্র আছে। তাহলে আমি আগের ক্লাসে বলেছিলাম যে সন্ধির নিয়মে বলে যে যদি পরে কি থাকবে না, পরে যদি তোমার স্বরবর্ণ থাকে তাহলে পূর্বের অনুস্বর হয় না, পূর্বে ময় হসন্ত হয়, এবং ময় হসন্ত সর্বত্র হতে পারে, সব জায়গায় হতে পারে, তাই তো? তাহলে কি হলো? পরে দেখো আ রয়েছে আর এখানে গৃহং রয়েছে অনুস্বর, তার মানে এই অনুস্বরটাও কিন্তু এখানে ভুল আছে। তাহলে এটা কি হয়ে যাবে? অনুস্বরটা ময় হসন্ত হয়ে যাবে। তাহলে কারেকশনটা ঠিক করলে কি হবে? গৃহম আপূর্বক গম প্লাস লপ করলে হবে আগম্য বা আগত্য পুস্তকম পঠতি ছাত্র। এই হচ্ছে ফুল কারেকশন। তাহলে গৃহম আগম্য পুস্তকম পঠতি ছাত্র, তাহলে এখানে একটা ভুল আছে, এখানে একটা ভুল আছে, বোঝা গেল? নেক্সট 2 নাম্বার, গচ্ছন্তি বালিকা মাতরম অপশ্যৎ। গচ্ছন্তি বালিকা মাতরম অপশ্যৎ বলছে যে গচ্ছন্তি মানে যাচ্ছে, বালিকা এক বচনে, গচ্ছন্তি দেখো বহু বচনে হয় সাধারণত। আমি যেটা রয়েছে সেটা মানেটা বলছি। গচ্ছন্তি হচ্ছে লট অন্তি, মানে হচ্ছে অনেকে যাচ্ছে। আবার বালিকা হচ্ছে একটি বালিকা। আমি যদি এখানে রূপ দেই লট অন্তি হচ্ছে লট গম প্লাস লট অন্তি। দেখো লট অন্তি আর গম, গম ধাতু লট অন্তি, গচ্ছন্তি হয়।
আর বালিকা আবার একের এক, মাতরম অপশ্চাৎ মানে মাকে দেখেছিল। দেখো তাহলে কি হচ্ছে, আবার এখানে অপশ্চাৎ মানে হচ্ছে এটাও কিন্তু একের এক হয়েছে। তার মানে এখানে সবটাই একটা গন্ডগোল হয়ে রয়েছে। কিরকম, যে বালিকা অপশ্চাৎ বুঝলাম, তাহলে গচ্ছন্তি কেন হবে? হবে না, লটন্তি তো হবেই না। তার মানে এখানে ভুল আছে বা এখানে ভুল আছে বা এখানে ভুল আছে। তার মানে আমাদের কি করতে হবে, এবার আমরা দেখবো যে মানেটা কি, অর্থটা কি। গচ্ছন্তি বালিকা মাতরম অপশ্চাৎ মানে মানেটা এরকম দাঁড়ায় যে বালিকাটি যাচ্ছে মাকে দেখেছিল, তো হয় না, মানে বালিকাটি যাচ্ছে আবার এক বচনে মাকে দেখেছিল, তো এরকম একটা মানে হয় না। তা আমি কোথায় ঠিক করলে এটাকে কারেকশন করতে পারবো? তোমরা আশা করি বুঝতে পারছো প্রত্যেকে, যে আমরা যদি গচ্ছন্তি মানে এর মানেটা এরকম হবে যে বালিকাটি যেতে যেতে তার মাকে দেখলো, বালিকাটি যেতে যেতে তার মাকে দেখলো। তাহলে আমি কি বলেছিলাম আগে, যে যাইতে যাইতে, খাইতে খাইতে, চলতে চলতে, নাচতে নাচতে এরকম যদি বোঝায় তাহলে পরস্মৈপদী ধাতুর উত্তর সূত্রী হয়, আর আত্মনেপদী হচ্ছে সানচ হয়। তাহলে আমরা দেখছি যে যাওয়ার কথা বলছে, তাহলে গম ধাতু, গম ধাতু তো পরস্মৈপদী, তাহলে এর সাথে কি হবে, সত্রী প্রত্যয় হবে। এবং কে যাচ্ছে না বালিকা যাচ্ছে, তাহলে স্ত্রীলিঙ্গ হবে। তাহলে স্ত্রীলিঙ্গ একের এক, একজন বালিকা। তাহলে গম প্লাস সত্যি স্ত্রীলিঙ্গ একের একে কি আছে, আমরা জানি লটন্তি, তাহলে গচ্ছন্তি, লটন্তির হস্যিটা দীর্ঘিকার হয়ে যায়, তাহলেই তো এটা একের একের রূপ হয়। তার মানে গমনরত, গমনরতা অ্যাকচুয়ালি। তাহলে আমরা যদি গচ্ছন্তির হস্যিটাকে দীর্ঘিকার করে দিতে পারি, তাহলে গচ্ছন্তি বালিকা মাতরম অপশ্চাৎ লাইনটা কিন্তু কমপ্লিট হয়ে যেতে পারে। তাহলে আমরা এটা করি, দেখি কি লিখবো। হস্যিকারটা দীর্ঘি হয়ে গেল, গচ্ছন্তি বালিকা মাতরম অপশ্চাৎ মানে বালিকাটি যেতে যেতে মাকে দেখেছিল, অথবা গমনরত বালিকাটি মাকে দেখেছিল। তাহলে লাইনটা শুদ্ধ হয়ে গেল। তো এইভাবে যদি আমরা একটু বুঝে বুঝে কারেকশন গুলো করি, তাহলে কিন্তু আশা করি ভুল হবে না। ঠিক আছে, নেক্সট, ধাবন্ত বালকান মাতা পশ্যতি, ধাবন্ত বালকান মাতা পশ্যতি। দেখো ধাবন্ত বালকান মাতা পশ্যতি, আমরা একটা একটা করে দেখি। ধাবন্ত, এটার ব্যুৎপত্তি করি। ধাবন্ত ব্যুৎপত্তি করলে আমরা পাই ধাব প্লাস সত্রী, ধাব প্লাস সত্রী, তাহলে হয় ধাবত। তাহলে ধাবত, ধাবন, ধাবন্ত, ধাবন্ত, তার মানে একের তিন, তার মানে ধাবত, ধাবন প্লাস সত্রী একের তিন, তার মানে প্রথমার বহু বচন, তাই তো? প্রথমার বহু বচন মানে ধাবন্ত মানে দৌড়চ্ছে এমন। আবার এখানে আছে বালকান, বালকান মানে হচ্ছে দুইয়ের তিন, বালকগুলি কে, তাহলে এইটা কিন্তু একের তিন, ঠিক আছে? ধাবন, ধাবন্ত, ধাবন্ত, ধাবন্তম, ধাবন্ত, ধাবত, তাই তো? তাহলে এটা কি হচ্ছে একের তিন, আবার ওটা দুইয়ের তিন, মাতা পশ্যতি, মাকে মা দেখছে। তার মানে এর মানেটা কি হতে পারে, যে ছুটন্ত বালকগুলিকে মা দেখছে, ছুটন্ত বা ধাবমান বালকগুলিকে মা দেখছে, এটা হচ্ছে এখানে মূল বক্তব্য। তো সেই মূল বক্তব্যটাকে ঠিক করতে গেলে কি হবে, তাহলে এটা যেমন দুইয়ের তিন হয়েছে, আমাকে এটাকেও দুইয়ের তিন করতে হবে। তাহলে যদি আমরা দুইয়ের তিন করি, তাহলে এটা কি হবে দেখে নাও। ধাবন শব্দের দুইয়ের তিন, ধাবন শব্দের দুইয়ের তিন, ধাবত, তার মানে ধাবন, ধাবন্ত, ধাবন্ত, ধাবন্তং, ধাবন্ত, ধাবতঃ, তাহলে কি হবে ধাবতঃ বালকান, ঠিক আছে? এটা মাতা পশ্যতি, তার মানে দৌড়চ্ছে এমন বালিকা বালকগুলিকে তার মা দেখলো, তাদের মা দেখলো, তারপরে ছুটন্ত বালকগুলিকে মাতা দেখলো, ঠিক আছে? এই হচ্ছে তার মানে। নেক্সট আমরা যাব, শয়মানা বালিকা পুস্তকম পঠতি, শয়মানা বালিকা পুস্তকম পঠতি। দেখো
স্বয়মানা বালিকা পুস্তকম পঠতি। এখানে কি ভুল আছে? আমরা দেখছি যে মানা আছে, আমরা জানি যে আনো বা মানো আমরা কোন প্রত্যয় হয়, সেটা হচ্ছে আত্মনেপদে এবং কন্টিনিউ চলছে, তার মানে সানস প্রত্যয় হয়। আর স্বয়মানা মানে হচ্ছে শুয়ে আছে, তার মানে ধাতু রূপটা হচ্ছে সি ধাতু, তাহলে সি সানস প্রত্যয় হয়েছে। ঠিক আছে, এবার দেখি পুস্তকটি পাঠ করছে কে? বালিকা, তাহলে বালিকা হচ্ছে একের এক, পুস্তক বালিকা পাঠ করছে। কি পাঠ করছে? পুস্তক পাঠ করছে, তাহলে দুইয়ের এক। এবার বালিকাটি যে পাঠ করছে, বালিকাটি কিভাবে পাঠ করছে? শুয়ে শুয়ে পাঠ করছে, তাহলে শয়নরত পাঠ করছে, তাহলে ধাতুটা হচ্ছে সি প্লাস সানচ। এবার স্ত্রীলিঙ্গ প্রথম আর এক বচন, স্ত্রীলিঙ্গ একের এক। ঠিক আছে, সি সানচ স্ত্রীলিঙ্গ একের এক। তো হলো, এবার দেখবো আমরা যে এই সি ধাতুর সানচ প্রত্যয় স্ত্রীলিঙ্গ একের একে কি আছে? শয়ানো হয় বাংলায় এই পুংলিঙ্গে, আর স্ত্রীলিঙ্গে হয় শয়ানা। তার মানে এই শয়মানাটা আমার ভুল রয়েছে, শয়মানাটাকে আমরা শয়ানা করতে পারি, তাহলে এই কারেকশনটা ঠিক হয়ে যাবে। তাহলে আমরা এখানে করতে পারি যে শয়ানা, বাংলায় লিখলাম শয়ানা বালিকা পুস্তকম পঠতি। শয়ানা বালিকা পুস্তকম পঠতি হয়েছে। নেক্সট, সদা সত্যম বচনীয়ম। সদা সত্যম বচনীয়ম, দেখে নাও সদা সত্যম বচনীয়মটা কি রয়েছে? সর্বদা সত্য কথা বলবে, সর্বদা সত্য কথা বলবে। এখানে কি ভুল রয়েছে দেখো, সবসময় এটা একটা অব্যয়, ঠিক আছে, সত্যম এটাও ঠিক আছে, বচনীয় বলা উচিত। আমরা জানি যে উচিত অর্থে তব্য এবং অনিয় প্রত্যয় হয়, তাই না? তাহলে তব্য আর অনিয় উচিত অর্থে হয়, এবং আমরা আগের ক্লাসে দেখেছি যে এটা কি অর্থ হয়? যোগ্য এবং উচিত অর্থ হয়, এবং কোন বাচ্চে? ভাব বাচ্চা এবং কর্ম বাচ্চা হয়। তাহলে এখানে আমরা দেখেছি যে বচনীয়ম, এই যে কথাটা এখানে বচ প্লাস অনিয় হয়েছে, বচ প্লাস অনিয়, তাহলে আমরা জানি যে বচনীয়, এবং আমরা জানি যে কর্মবাচ্যে কর্ম অনুযায়ী সেই অনিয় প্রত্যয়টাকে আমরা অ্যাপ্লাই করতে পারি, কর্ম অনুযায়ী আমরা অনিয় প্রত্যয়টা অ্যাপ্লাই করব। তাহলে এখানে বচনীয় কি? বচনীয় সত্য, সর্বদা সত্য কথা বলা উচিত। তাহলে দেখছি যে সত্যটা আমরা ক্লিবলিঙ্গে পেয়েছি, তাই না? সত্যম, তাহলে সদা সত্যম, তাহলে বচনীয়টা কি আছে? পুংলিঙ্গে পেয়েছি, তাহলে ভুল রয়েছে এখানে। তার মানে এইটা এই অনুযায়ী হবে, তব্য এবং অনিয় প্রত্যয় কর্মবাচ্যে কর্ম অনুযায়ী তার প্রয়োগ হবে। তাহলে কর্মটা আমরা দেখছি যে এখানে সত্য যেটা রয়েছে সেটা হচ্ছে কর্ম, তাই না? তোমার ক্লিবলিঙ্গ হয়েছে একের এক, তাহলে এ যদি ক্লিবলিঙ্গ হয় তাহলে এটাও হবে আমার ক্লিবলিঙ্গ, তাহলে এটাও ক্লিবলিঙ্গ রয়েছে আমার, ওটাও ক্লিবলিঙ্গ করতে হবে। তাহলে কি হয়ে যাবে? দুটো যখন ক্লিবলিঙ্গ হয়ে যাবে তখন সদা সত্যম বচনীয়ম। আচ্ছা, এটা তো আমরা অনিয় যোগে করলাম, আর যদি আমরা তব্য যোগে করতাম তাহলে হতো বক্তব্যম। ঠিক আছে, সদা সত্যম বক্তব্যম বা বচনীয় হয়ে গেল। তাহলে এটাও হয়ে গেল, আমরা ঠিক করলাম যে সব সময় বা সর্বদা সত্য কথা বলা উচিত। নেক্সট আমরা দেখব ভগবানং প্রণত্বা কার্যং কুরু। ভগবানকে প্রণাম করে কাজ করো, এটা হচ্ছে এখানকার মানে, ভগবানকে প্রণাম করে কাজ করো। তাহলে কি হলো যে ভগবানকে প্রণাম করে কাজ করো, এখানে কটা ভুল আছে? আচ্ছা, তোমরা কটা ভুল আছে দেখো। ভগবানকে প্রণাম করে কাজ করো, ভগবান এই যে শব্দটা, ভগবান শব্দের দেখো, আমরা যদি এখানে যেটা আছে সেটা করি তাহলে এটা হচ্ছে দুইয়ের এক, কাকে? না ভগবানকে প্রণাম করে। প্রণাম করে এটা কি প্রত্যয়? একটা কাজ করে যখন আর একটা কাজ করা বোঝাচ্ছে তখন তাচ অথবা লব প্রত্যয় হয়। তাহলে এখানে আমরা দেখছি প্র পূর্বক নম প্লাস ওয়াচ প্রত্যয় হয়েছে, এখানে হয়েছে। আচ্ছা, কার্যং কুরু কাজ করো, ঠিক আছে এই দুটোতে। তাহলে এবার ভগবান শব্দের, ভগবত শব্দের দুইয়ের এক কি আছে? আমরা জানি যে ভগবত শব্দ,
তাহলে ভগবৎ শব্দের দুইয়ের একে আছে ভগবন্তম, আছে ভগবন্তম। তাহলে আমরা এটা কি করতে পারি, ভগবানংটা ভুল আছে তাই না, তাহলে ভগবন্তং হয়ে যাবে। তাহলে আমরা এখানে করতে পারি ভগবন্তং, ভগবন্তম। এখন ময়াসন্তও রাখতে পারি, অনস্বরও রাখতে পারি। সন্ধি যদি করি তাহলে আমরা অনস্বর দেব, সন্ধি যদি না করি তাহলে আমরা হসন্ত দেব। তাহলে ভগবন্তং প্রণত্ব, প্রণত্বটাকে আমরা করেছি প্রপূর্বক নম প্লাস তাচ। আমরা দেখেছি যে উপসর্গ যদি আগে থাকে তাহলে তাচ প্রত্যয় হবে না, এখানে কি প্রত্যয় হবে, এখানে লব প্রত্যয় হবে। তাহলে প্রপূর্বক নম প্লাস লব করলে আমরা কি করতে পারি, প্র নম্য অথবা প্রণত্য। তাহলে ভগবন্তম প্রণম্য বা প্রণত্য কার্যং কুরু। তাহলে ভগবানকে প্রণাম করে কাজ করো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ছটা আমাদের কি হয়েছে না কারেকশন রয়েছে। এবারে আমরা তোমাদেরকে কিছু দেখাবো। দেখো, যেমন আমরা কারক বিভক্তি করেছিলাম, কারক বিভক্তি ষষ্ঠীর মধ্যে একটা উদাহরণ ছিল যে ধরো ময়া ইদং কর্তব্যম, ময়া ইদং কর্তব্যম এরকম ছিল। তাহলে এখানে ময়া ইদং কর্তব্যমটা কি হতে পারে, কি হয়েছিল তোমরা কেউ বলতে পারবে? ময়া ইদং কর্তব্যমটা হয়েছিল হচ্ছে মম ইদং কর্তব্যম। এটা কর্তব্যম করতে পারি অথবা করণীয়মও করতে পারি। এর মানে হচ্ছে ময়া মানে কি, ময়া কোথায় আছে, অস্মৎ শব্দের তিনের একে আছে ময়া, অস্মৎ শব্দের তিনের একে ময়া আছে। তাহলে ময়া মানে কি, আমার দ্বারা এটা করা উচিত ছিল। তাহলে আমার দ্বারা এটা করা উচিত, দেখো তার মানে কি, এটা যদি আমরা কোন বাচ্চে আছে, এটা আছে কর্ম বাচ্চে। কি করে আমার দ্বারা এটা করা উচিত, যদি আমরা কর্তৃবাচ্য করতে চাই তাহলে আমরা কি বলবো, আমি এই কাজটি করব, এটা হচ্ছে কর্তৃবাচ্য হবে, আমি এই কাজটি করব, এটা কর্তৃবাচ্য হওয়া উচিত। কিন্তু এখানে আছে কি ময়াইদং কর্তব্য, মানে বাক্যটাকে ঘুরিয়ে দিয়েছে প্যাসিভে, মানে আমার দ্বারা এই কাজটা করা উচিত। তাহলে আমরা কিন্তু আগেই বলেছিলাম যে এই যে তব্য অনিয় এই যে রূপগুলো সেটা কোন বাচ্চে হয়, কর্ম বাচ্চে এবং ভাব বাচ্চে, কর্ম বা ভাব বাচ্চে। তাহলে কর্মবাচ্য আর ভাব বাচ্য কি করে আমরা অ্যাপ্লাই করলাম সেটা বোঝা গেল যে এই বাচ্যটা রয়েছে কর্মবাচ্য এবং ভাব বাচ্য, তাই এখানে কর্তব্যম হয়েছে। এবং এই যে তব্য এটা কোন প্রত্যয়, কৃত্য প্রত্যয় আমরা দেখেছি। দেখো ওখানে সূত্র আছে কৃত্য কৃত্তানাং কর্তরিবা আছে, কৃত্তানাং কর্তরিবা আছে না একটা সূত্র। তো দেখো কৃত্তানাং কর্তরিবা এটা কি আছে, যে কৃত্তানাং কর্তরিবার মধ্যে বলা হয়েছে যে যদি কৃত্য প্রত্যয় থাকে বাক্যের মধ্যে তাহলে যে কর্তা হবে তাতে গিয়ে করণ না হয়ে গিয়ে কি হবে না তোমাদের ষষ্ঠী বা সম্বন্ধ হয়ে যাবে। তাহলে দেখো এই প্রত্যয়টা কিভাবে কারকের কাছে প্রযুক্ত হয়েছে, তাহলে প্রত্যেকটা গ্রামার একটা আরেকটার সাথে লিঙ্ক আপ। তো আমরা ভাবি যে কারক শিখে গেছি মানে শিখে গেছি আর দরকার নেই, কিন্তু যে বলেছিলাম যে প্রত্যয়টা কোথায় কাজে লাগে, ময়া ইদং কর্তব্যম ঠিক কোনো সমস্যা নেই, কিন্তু এখানে পাণিনিয়ম কি বলেছেন যে যখন বাক্যের মধ্যে তব্য একটা প্রত্যয় রয়েছে বা তোমার কৃত্য প্রত্যয় রয়েছে তখন সেই কৃত্য প্রত্যয়ের জন্য বাক্যের মধ্যে যে কর্তা রয়েছে সে কি হয়ে যাবে, করণ না হয়ে গিয়ে সম্বন্ধ হয়ে যাবে। তাহলে যদি সম্বন্ধ হয়ে যায় তাহলে কি হলো, ময়া ইদং কর্তব্যটা ময়াটা সম্বন্ধ হয়ে গিয়ে হলো মম ইদং কর্তব্য, মানে আমার এটি করা উচিত। ঠিক আছে, আমার এটি করা উচিত। তাহলে হলো কি রূপটা কিরকম চেঞ্জ হয়ে গেল, আমরা যদি না প্রত্যয় করতাম তাহলে কিন্তু আমরা এই জায়গাটা বুঝতে পারতাম না বা করতে পারতাম না। তাই জন্যই বলা হচ্ছে যে প্রত্যয় অবশ্যই দরকার করা শ্রুতি মাধুর্যের উপর নির্ভর করে, এবং আরো বিভিন্নভাবে বাক্যকে সুগঠিত করতে কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারি প্রত্যয়। তাই প্রত্যয় যারা যারা কৃত প্রত্যয়টা আজকের জন্য বা এই ক্লাসে তোমরা শিখলে তোমরা পুরোটা দেখো, দেখে বলবে যে কেমন হয়েছে। হ্যাঁ, এই যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করো, এরপরে আমরা কিন্তু তদ্ধিত প্রত্যয় নিয়ে আলোচনা করব। তো কৃত প্রত্যয় কিন্তু এখানেই শেষ আপাতত। তো নেক্সট ক্লাসের জন্য তোমরা তৈরি থাকো এবং আমাদের সাথে সবসময় যুক্ত থাকো উড়ান পাঠশালার সাথে, এবং এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবে এবং যাতে আমরা আরো নতুন নতুন ক্লাস এরপরে দেখতে থাকি। ঠিক আছে, পরের ক্লাসের জন্য ওয়েট করো, আমরা তদ্ধিত প্রত্যয় নিয়ে আসছি। ভালো থেকো।